বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা টার্নওভার সাইকেল মেনে কিভাবে লস রিকভারি করা যেতে পারে সেটা নিয়ে ২ টি ভিডিও দিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা দেখেছেন। তারই ধারাবাহিকতায় আজকে ৩য় পর্ব। আজকের হেডলাইনটা দেখতেই পাচ্ছেন। আসলে কি টেকনোঅ্যানালাইসিস কাজ করে? আমরা এই মার্কেটে যারা কাজ করি তাদের 90% আমরা এটা বিশ্বাস করি না যে টেকনোঅ্যানালাইসিস কাজ করে। আজকের ভিডিও শুধু তাদের জন্যই। চলুন তবে দেখা যাক টেকনোঅ্যানালাইসিস কিভাবে কাজ করে সেটা আমরা কিভাবে বুঝবো। আজকে বেশ কিছু স্টক নিয়ে আমরা তার যে সিগন্যালগুলি দিয়ে থাকে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ইন অ্যাডভান্স যে আগামী দিনগুলোতে মার্কেটে কি হতে পারে সেইগুলি হাতে কলমে দেখব। চলুন তবে শুরু করা যাক। তার আগেই একটি কথা আমরা প্রায়ই বলে থাকি, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি কাজই করে তাহলে সমস্যা কোথায়? কেন সবাই লাভবান হয় না? কথা তো সত্য। এই কথাটা আপনাদের মনের মধ্যে সবার এই মুহূর্তে কাজ করছে। আসলে কি আমাদের সবার মধ্যে একটি ডিসিপ্লিনের বড্ড বেশি অভাব। দ্বিতীয়ত আমরা আবেগ দিয়ে ট্রেড করার চেষ্টা করি। তথাকথিত বিভিন্ন মার্কেট মেকার বা মার্কেটে কিছু বড় ভাই বা মামু একটা আমাদের মার্কেটে আমরা শুনে থাকি, মামুরা না থাকলে শেয়ার বাড়বে না। আমরা এটাকে বলি স্মার্ট মানি। স্মার্ট মানি কিভাবে কাজ করে, কখন তারা এক্সিট নেয়, তার প্রতিটা জিনিস সে চার্টের ভিতরে দিয়ে যায় এবং একই সাথে বিভিন্ন ডেটা মার্কেটের অ্যানালাইসিস করে এটা আমরা খুব সহজেই ধরতে পারি। তাহলে কেন নয়? কেন আমরা লাভবান হতে পারবো না? প্রথমত আপনাকে এই অ্যানালাইসিসগুলি কিভাবে করে সেটা শিখতে হবে এবং সেই জায়গা থেকে আপনাকে যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে হবে। আজকে থেকে আবেগ দিয়ে কোনো ট্রেড নাই, নিজের মতো করে বিশ্লেষণ করে ট্রেড করব, এটাই হোক সবার প্রত্যাশা। দ্বিতীয় পর্বে আমরা 2025-এর আপনারা দেখে থাকলে দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি এইভাবে আমরা পুরা বছরের ডেটা এবং তার একটি সামারি দিয়েছিলাম। যেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট টাইমে টার্নওভার নেমে 300-র কাছাকাছি চলে আসে। এক্সেপ্ট জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 480, 611, 468 কোটি টাকা হয়েছিল। বাকিগুলা অলমোস্ট 300-এর কাছাকাছি এবং এখান থেকে আপনারা দেখেছেন 300 থেকে 400, 500 মানে ডাবল, 600, 540 এইরকম জায়গায় চলে আসে। সুতরাং আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে 300-এর কাছাকাছি এসে আপনাকে যেভাবে ট্রেড নিতে হবে, মানে পজিটিভ হতে হবে মার্কেটে, একইভাবে 600 কোটি মার্কেট যখন দুর্বল থাকবে তখন ম্যাক্সিমাম টার্নওভার আপনাকে চিন্তা করতে হবে 600 কোটি টাকা এবং মার্কেট যদি বুলিশ থাকে সেই মুহূর্তে ম্যাক্সিমাম টার্নওভার আপনাকে মনে রাখতে হবে 1000 থেকে 1200 বা 1400 কোটি টাকা। আপনি শুধু এই টার্নওভার সাইকেল মেনেই যদি ট্রেড করেন সারা বছর আপনি মিনিমাম 2টা সাইকেল পাবেন, যেখান থেকে 30% অথবা 20-40% সফল ব্যবসা করার সুযোগ রয়েছে। শুধু আবেগ নয়, আমরা ডেটা ভিত্তিক নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যেটা করার আমরা সেটাই করব। এভাবে করলে আমরা মার্কেটে সাস্টেন করতে পারবো এবং যথাযথ ব্যবসা করতে পারবো। আজকে আমরা আরও ডিটেলস আলাপ করব। 2010 থেকে 2025 সাল পর্যন্ত আমরা যদি টার্নওভারের সাইকেলগুলি একটু দেখি, সাথে ইন্ডেক্সের যদি একটু পর্যালোচনা করি,
তাহলে কি পাই দেখেন, ২০১০ আপনারা দেখছেন এভারেজ টার্নওভার মানে ১৬৪৩ কোটি টাকা এভারেজ টার্নওভার, মিনিমাম ৫০৬, ম্যাক্সিমাম টার্নওভার ছিল ৩,২৫০ কোটি টাকা, মিনিমাম ইন্ডেক্স ৪,৫৬৮, ম্যাক্সিমাম টার্নওভার ছিল ৮,৯১৯। যারা দীর্ঘদিন ধরে এই মার্কেটে আছেন তাদের প্রত্যেকের এই জিনিসগুলি জানা, বাট আমরা কেউই এইগুলাকে যথেষ্টভাবে অ্যানালাইসিস করে দেখি নাই পরবর্তী দিনগুলাতে কি হচ্ছে বা আমাদের কি করণীয় সেখান থেকে বিশ্লেষণ করে আমরা কখনোই এগুলাকে কাজে নিই না। আপনারা খেয়াল করে দেখবেন ২০১১ সর্বনিম্ন কত ৬৮, ম্যাক্সিমাম কত ১৯৫৮, মিনিমাম কত ১১৬, ১২৮৮, মিনিমাম ১০২, ১২৯৫। ২০১০-এর পরবর্তী ১১-১২-তে টার্নওভার অনেক কমে গিয়েছিল, বাট ২০১৫-১৬ থেকে যদি আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের টার্নওভার যতই উপরে উঠুক বছরের একটা নির্দিষ্ট পিরিয়ডে কিন্তু সে ২০০ থেকে ৩০০ কোটিতে নেমে আসে, পক্ষান্তরে টার্নওভার আবার অনেক উপরে উঠে যায়। তাহলে আমাদের কি করণীয়, আমরা কি করব, এটা থেকে আমরা কি বুঝতেছি এটা আপনাদের মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে? আমি বলবো আপনারা মিনিমাম এবং ম্যাক্সিমাম টার্নওভার এই জায়গাটার একটা রেঞ্জ আপনারা এখান থেকে খেয়াল করে দেখবেন। যেমন আপনারা যদি দেখেন ২০১০-এ ৫০৬ কোটি থেকে ৩,২৫০ কোটি টাকা টার্নওভার হয়েছিল। তখন শেয়ারের যে প্রাইসগুলি ছিল এখনকার প্রাইসগুলি কত আছে, তখন কতগুলি স্টক মার্কেটে লিস্টেড ছিল, এখন কতগুলি আছে, সবই ডিএসসির ওয়েবসাইট থেকেই নেওয়া যেতে পারে। আমাদের সবাই আমরা প্রত্যাশা করি ৩,০০০ কোটি টাকা ট্রেড হবে, ৪,০০০ কোটি টাকা ট্রেড হবে। আসলে কি সেইটি হওয়ার মতো অবস্থায় এখন আমরা আছি কি না সেটা আমাদেরকে আগে বিবেচনা করতে হবে। যেমন আপনারা দেখছেন ২০২৪-এ সর্বোচ্চ টার্নওভার ছিল কত ২,০১০ কোটি টাকা, ১৪৯ কোটি টাকা। আমাদের কি কারো কি মনে হয়েছে যে এই টার্নওভার অনেক বেশি? মনে হয় নাই। কারণ আমরা শুধুই চিন্তা করি আমাদের টার্নওভার বাড়তে থাকবে, আমাদের ইন্ডেক্স বাড়তে থাকবে, এর কখনোই কমবে না। কিন্তু সাথে সাথে আমাদের কম্প্যারিজনগুলো খেয়াল করতে হবে। ২০১০-এ যখন ৩০০-এর মতো স্টক এবং বর্তমানে এখন যে প্রাইস আছে এক একটা স্টকের, আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন অনেক শেয়ারের প্রাইস ১০ গুণের নিচে চলে আসছে থাম্ব রুলে। যদি আপনি এই ২০১০-এর এটাকেই ম্যাক্সিমামটাকেই ভাগ করেন তাহলে কত হওয়া উচিত? ৩০০ কোটি টাকার মতো, তাই নয় কি? মজার বিষয় হচ্ছে আপনি বলতে পারেন এর ভিতরে অনেক আইপি এসছে, অনেক শেয়ারের বোনাস ইস্যু হয়েছে, রাইট ইস্যু হয়েছে, সবই ঠিক আছে। আপনারা যদি আরো খেয়াল করে দেখেন এক একটা ব্যাংকের শেয়ারের প্রাইস কোথায় ছিল কোথায় চলে আসছে, শুধু ব্যাংক নয়, অনেক শেয়ার এখন ফেসবুকেরও অনেক নিচে, যেগুলোর প্রাইস ৩০ টাকা ৪০ টাকা পর্যন্ত ছিল। আলটিমেটলি এক একটা শেয়ারের প্রাইস ১০ গুণ ১৫ গুণ কমে গিয়েছে। সেই হিসেবে আমাদের যদি আমরা চিন্তা করি সবকিছু মিলে নতুন স্টক, নতুন আইপিও আসছে, নতুন করে স্টক দেয়া হয়েছে, শেয়ারের রাইট দেয়া হয়েছে, আমাদের মার্কেটের আসলে সাস্টেনেবল
যে টার্নওভার সেটা হওয়াই উচিত 450 কোটি টাকার মতো। ধরলাম 600 কোটি টাকা। কিন্তু তাহলে কি 600 কোটি টাকা যদি আমাদের রিজনেবল টার্নওভার হয়, তাহলে কি 1200 কোটি 1400 কোটি এই টার্নওভারগুলো 1000 কোটির উপরে যেটা হচ্ছে মাঝে মাঝেই, সেটা আমাদের মার্কেটে কি ওভারফ্লো নয়? এই বিবেচনা আপনাকেই করে নিতে হবে। আমি জাস্ট ডেটাগুলি নিয়ে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিলাম। আপনারা এই ডেটাগুলি চাইলে ডিএসইর ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের মতো করে বের করে নিতে পারবেন, নিজের মতো করে বিশ্লেষণ করবেন। এইটাও একটি ব্যবসা। এই ব্যবসায় সফল হতে গেলে আপনাকে অবশ্যই বিশ্লেষণধর্মী হতে হবে। এখন যদি আপনারা খেয়াল করেন, আমরা যদি বলার যেটা চেষ্টা করছি, আমরা 200 থেকে 300 কোটির কাছাকাছি এই জায়গায় যখন আসবো তখন আমরা বাইয়ে যাওয়ার চেষ্টা করব। ভালো ভালো স্টক দেখে, ভালো স্টকের ডেফিনিশন এক একজনের কাছে এক এক রকম। ওই দায়িত্বটা আমি আপনার যে ট্রেড করবেন তাকেই নিতে হবে। এবং টার্নওভারগুলি যখন দুর্বল মার্কেট থাকবে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনি খেয়াল করবেন 600 কোটি টাকার মতো, এবং যখন আপ ট্রেন্ডে থাকবে তখন 1200 এর উপরে গেলে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু বলার, যতটুকু বোঝার সেইটুকু আপনাদেরকে জানাইলাম। বাকিটা আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করে নেবেন। আবার এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের এভারেজ টার্নওভারের কথা যেটা দেখছেন 500 থেকে 600, 600, 400, 600, এই প্রতিটা ডেটা আপনাদেরকে বলে দিচ্ছে আপনাকে কখন কি করতে হবে। সিদ্ধান্ত আপনার। আমরা চাই মার্কেট সামনে অনেক ভালো হোক, এটাই আমাদের প্রত্যাশা। এখন আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস, এইটাও একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। এখন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা বিভিন্ন প্যাটার্ন দিয়ে কিভাবে মার্কেট সামনে কি হয়, কি হচ্ছে, আসলে কি কাজ করে, সেই বিষয়টি দেখব। যদিও ভিডিওটি একটু লম্বা হচ্ছে, আসলেই ইন ডিটেলস দেখার জন্য, বোঝানোর জন্য এর থেকে সংক্ষিপ্ত করা সুযোগ হয়তো নাই। আসেন তবে দেখা যাক। আপনারা দেখছেন এটা রিসেন্ট ডিএসইএক্স এর একটা এখানে চার্ট দেওয়া হয়েছে। খুব সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব। আপনারা এখানে দেখছেন 8ই সেপ্টেম্বর আমাদের এই বছরে 8ই সেপ্টেম্বর সর্বোচ্চ টার্নওভার ছিল, এবং আপনারা খেয়াল করে দেখেছেন সর্বনিম্ন এখানে এখানে ছিল। আমরা দেখে আসলাম 1442 কোটি টাকা এবং সর্বনিম্ন 224। এই ডেটটাই ছিল 8ই সেপ্টেম্বর, এবং এটাই ছিল 13ই নভেম্বর যেটা সর্বনিম্ন টার্নওভার। আমরা যেটা দেখেছি ডাটা থেকে, যে 1200 কোটি টাকার উপরে যদি টার্নওভার হয় তখন আমাদের আস্তে আস্তে সেল করার দিকে বা প্রফিট নেওয়ার দিকে আমাদেরকে চিন্তা করতে হবে। সেই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনার প্রফিট নিতেন তাহলে তখন ইন্ডেক্স ছিল কত, 5687-এর কাছাকাছি, এবং এখানে চলে আসছে 4700-এর কাছাকাছি। আপনার ইন্ডেক্সের এখানে আপনারা দেখছেন যে 4615, কিন্তু এবার এখানে নেমেছে 4700-এর কাছাকাছি আমরা ধরি, সেখানে চলে এসছে। তাহলে এই যে 1000 কোটি টাকার উপরে গেলে এবং এই 290 কোটি টাকার কাছাকাছি যে টার্নওভার বা 224 কোটি টাকার টার্নওভার, 300 কোটি টাকা, সহজ কথা আপনি কখনোই সর্বোচ্চটা ধরতে পারবেন না,
এবং সর্বনিম্নতেও আপনি কখনোই ট্রেড নিতে পারবেন না। আপনাকে সর্বোচ্চ সর্বনিম্ন মাঝামাঝি অবস্থান, যেজন্যই বলা হয় যে ৩০০ কোটি টাকার কাছাকাছি টার্নওভারে ভয় পাওয়ার কিছু নেই। ১২০০ থেকে উপরে টার্নওভারে আপনাকে লোভ করার কিছু নেই। এই ২ টা টার্নওভার যদি শুধুমাত্র আপনারা খেয়াল করেন, এই জায়গায় এসে যদি আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করেন, সফলভাবে এই ব্যবসাটি আপনারা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা আপনাদের মতো দেখবেন। এবং এট এ টাইম আপনারা খেয়াল করেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেয়ারিশ ডাইভারজেন্সি ক্রিয়েট করেছিল। ম্যাকডি, যারা বেয়ারিশ ডাইভারজেন্স বুঝেন না বা আমরা যারা বুঝি না, তাদের জন্য যদি আমরা বলি এই ম্যাকডি যখন উপরের লাইন থেকে ক্রস করে নিচে চলে আসে, ক্রস ডাউন হয়ে আসে ম্যাকডি লাইনটা, সিগন্যাল লাইনকে, তখন অবশ্যই সেলের কথা চিন্তা করা উচিত। তাহলে কেন আপনারা বলেন যে মার্কেটে টেকনোলাইসিস কাজ করে না? আপনারা বলতে পারেন যে ঘটনা ঘটে যাওয়ার পরে টেকনোলাইসিস ব্যাখ্যা করে। ধরে নিলাম তাই করে। আপনি এখানে যদি সেল না করেন, আপনি এখানেও যদি সেল করেন, আপনাদেরকে টার্নওভার সাইকেল কি বলছে? ১২০০ কোটি টাকার উপরে যদি যেয়ে কখনো টার্নওভারগুলি কমা শুরু করে, মার্কেটে বেয়ারিশ অবস্থার সৃষ্টি হয়, আপনি সাথে সাথে এক্সিট নিবেন। এখানেও যদি আপনি নেন, এখানে আসেন। আপনি অনেক স্টক এর মধ্যে 30% পর্যন্ত কমে গিয়েছে। তাহলে কেন ক্যাটেগরি অ্যানালিসিস কাজ করে না? এই মিথ্যা কথা বা এই মানে এটাকে ভুলভাবে প্রমাণিত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমার সাথে আপনাদের দ্বিমত থাকতেই পারে, বাট আমি বলব আপনারা যারা এটাকে বিশ্বাস করেন না, তারা আরও এটাকে নিয়ে অ্যানালাইসিস করেন। একটা সময় আপনার বিশ্বাস অবশ্যই তৈরি হবে। এরপরে আসেন, আমরা যদি স্পেসিফিক স্টক নিয়ে আলাপ করি, প্রথমেই একটা অ্যানালাইসিস নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি, যেটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে মানে নাই বা ফলো করে নাই। কীরকম? এসিআই। আপনারা দেখছেন যে ৮ই সেপ্টেম্বর ৯ই সেপ্টেম্বর যেটা আমরা বলেছিলাম সর্বোচ্চ টার্নওভার হয়েছিল ডিএসইতে, তখন যে প্রাইসটা ছিল ১৮৬, এখনও অলমোস্ট তার কাছাকাছি। এবং ১৩ই নভেম্বর কিন্তু সে একই প্রাইস এর কাছাকাছি। এখন বলতেই পারি এখানে তো টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে নাই। আমরা বারবারই করে বলার চেষ্টা করছি যে টেকনিক্যাল অ্যানালিসিস কখনোই 100% আপনাকে অ্যাকুরেট সিগন্যাল দিবে বা অ্যাকুরেসি মেনটেন করে চলবে, সেটা কখনোই নয়। আপনি যদি 70 থেকে 80% সাকসেস নিতে পারেন, 30% 70 টাকা প্রফিট করেন, 30 টাকা লস করেন, তবুও আপনি 30% বা 40% টিকে যায়। টেকনোলাইসিস থেকে 70 থেকে 80% পর্যন্ত পজিটিভ সিগন্যাল আপনি পেতে পারেন। এবার আরও একটা স্টকের কথা দেখেন, প্রগতি ইন্স্যুরেন্স। এটাও কিন্তু মানে নাই। আপনি দেখছেন ৮ই সেপ্টেম্বর তার প্রাইস যেখানে ছিল, এখান থেকেই মার্কেট যখন পড়ছে তখন কিন্তু ও উপরে বৃদ্ধি পেয়েছে। এখানে ছিল ৬২, এখানে আসছে কত? ৮৭। বলতেই পারেন টেকনিক্যাল এখানে কাজ করে নাই। আমিও বলবো এখানে টেকনিক্যাল কাজ করে নাই, বাট এটার অন্তরালেও কথা আছে। আপনারা খেয়াল করছেন টেকনিক্যাল একটা বড় পার্ট নিয়ে আমরা প্রায়ই কথা বলে থাকি, টার্নওভার বা ভলিউম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ২০ দিনের মুভিং অ্যাভারেজকে ভলিউমটাকে ক্রস করে উপরে উঠছে, যারই ফলশ্রুতিতে স্টকটি বেড়েছে। শুধুই কি টার্নওভার দিয়ে আপনি বিজনেস করতে পারবেন? অবশ্যই পারবেন। টার্নওভার সাইকেল মেনে আপনি বছরে ২ বার একটা ব্যবসা পাবেন। বাকি অন্যান্য ক্ষেত্রে যদি আপনাকে মান্থলি বা কোয়ার্টারলি যদি প্রফিট করার চেষ্টা করতে হয়, তাহলে আপনাকে টেকনিক্যাল অন্যান্য দিকগুলিও দেখতে হবে টার্নওভার সাইকেলের পাশাপাশি। যেমন এখানে ভিএসএতে স্টকটা অনেক শক্তিশালী ছিল, জালি ফলশ্রুতিতে পড়ছে। এবং যে কথাটা আমরা আগের ডিএসই চার্টে বললাম যে ম্যাকডি ক্রস করে ডাউনে আসছে, আপনার সেল করা উচিত। অবশ্যই এই পয়েন্টে সেল করা উচিত।
আপনি সেল করেন নাই, স্টকটা চলে আসছে কোথায়? আসলেই কাজ করে। আমাদের মধ্যে এইটাকে নিয়ে দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। শিবা পেট্রোকেম আপনারা দেখছেন ৮ই সেপ্টেম্বর যেখানে ছিল ও ১৩ নভেম্বর ঠিক তার নিচে আসছে ঠিকই, মাঝখানে কিন্তু অনেকখানি প্রফিট দিয়ে গেছে। এখানেও সে একই কথা, যে যখনই স্টকটি তার ২০ দিনের মুভিং এভারেজের উপরে ভলিউম বা টার্নওভার চলে গেছে তখনই সে মুভ করছে। আমরা প্রায়ই বলেছি যে টার্নওভার বা ভলিউম কোনো স্টকে প্রাইস বৃদ্ধির জন্য একমাত্র ফুয়েল। সুতরাং এখানেও প্রমাণিত হয় টেকনোঅ্যানালিসিস কাজ করে। এরপরে আপনারা দেখছেন সাপোর্ট। এই স্টকটি এখান থেকে এই পজিশনে বেয়ারিশ ডাইভারজেন্স তৈরি করেছে, আরএসআইতেও তৈরি করেছে। ফলশ্রুতিতে স্টকটি কিন্তু আর উপরে উঠতে পারে নাই। এখানে ছিল আমাদের ৮ই সেপ্টেম্বর তার প্রাইসটা এই জায়গায় ছিল। আপনারা খেয়াল করে দেখেন ৮ই সেপ্টেম্বরে পরে কিন্তু প্রাইসটা মুভমেন্ট করেছে। এটাকেও আপনি বলতে পারেন যে এখানে ওই টার্নওভারের শুধু একটি নিয়ম মেনেই এই মার্কেট আপনি সাকসেসফুল হবেন সেটা কখনই সম্ভব না। এই জন্যই বলা হয় আপনাকে একটা সম্মিলিত, দ্যাট মিন্স টার্নওভার সাইকেল, মার্কেট চার্ট, টেকনিক অ্যানালাইসিসের যে আদার যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট ইনফরমেশন, সবগুলি সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। একটি ব্যবসা করতে গেলে যেমন তার প্রতিটা র মেটেরিয়ালস কোথায় পাওয়া যায়, লেবার্স কোথায় পাওয়া যায়, কোথায় বাকি লোকজন পাওয়া যায়, কিভাবে মেশিন কেনা যায়, সব কিছু জানতে হয়। এটাকেও আপনার সেই ব্যবসা হিসেবে চিন্তা করে আপনাকে প্রতিটা পয়েন্ট জানতে হবে। এখানে আপনারা খেয়াল করে দেখেন ভলিউমটা যখন আস্তে আস্তে মুভিং অ্যাভারেজের উপরে উঠছে আবার, দেন ও কিন্তু ওর মতো করে ওঠা শুরু করেছে। এবং এখান থেকে যদি আপনি খেয়াল করেন এখানে একটা বেয়ারিশ ডাইভারজেন্স ক্রিয়েট করে সে কিন্তু আর এখানে টিকতে পারে নাই। এখানে যেমন ভলিউমটা বলে দিছে প্রাইস মুভ করবে, এখানে বেয়ারিশ ডাইভারজেন্স বলে দিছে প্রাইসটা কমবে। ঠিকই কিন্তু কমতে কমতে নিচের দিকে আসছে। এরপর মাগুরা কমপ্লেক্স আপনারা দেখছেন যে টার্নওভার সাইকেল, দ্যাট মিনস 7 তারিখ বা 8 তারিখ, যেটা আমরা বলেছিলাম 1446 কোটি টাকা। এখানে যদি আপনি সেল নাও করেন, পরের দিনে যদি সেল করেন, আলটিমেটলি 13 তারিখ পর্যন্ত সে অনেক নিচে চলে এসছে, 112 টাকা থেকে অলমোস্ট 81 টাকার কাছে চলে আসছে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এই পজিশনে ম্যাকডি ক্রস বিলো করেছে সিগন্যাল লাইনের। তাহলে এই যে সিগন্যালটা পাওয়ার পরে আপনি দেখতেছেন ক্রমান্বয়ে লাল ক্যান্ডেল করছে, বিয়ারিশ ক্যান্ডেল করা শুরু করছে, ভলিউম কমে যাচ্ছে। সুতরাং এখানে আপনার থাকার কোনো যুক্তি নাই, তাই নয় কি? তাহলে কেন বলবো আমরা টেকনিক অ্যানালাইসিস কোনো আমাকে পূর্বাভাস দেয় না? অবশ্যই পূর্বাভাস দেয়। আমি আপনি বুঝি না, সেটা আমাদের ব্যর্থতা। মুন্নু ফেব্রিক্স দেখেন একইভাবে ৮ই সেপ্টেম্বরের প্রাইস দেখছেন কত টাকা? 23 টাকা। ১৩ নভেম্বর কত? যেদিন সর্বনিম্ন ছিল ২৯০ কোটি টাকা ছিল টার্নওভার, ১৪ টাকা। এখানে ম্যাকডি সিগন্যালকে ক্রস করে নিচে নামা শুরু করেছে। আপনি যদি এই ক্যান্ডেলে সেল নাও করেন, এখানেও যদি সেল করেন তখন ছিল কত? ২০ টাকা। আবার এখানে এসে কিন্তু আপনি ১৪ টাকা বা ১৫ টাকার কাছে, আপনি ১৪ টাকায় কিনতে পারবেন এমন তো সুযোগ নাও আসতে পারে আপনার। আপনি যখন আবার ভালো পজিশন তৈরি করছে, ভলিউম যখন এখানে আবার ক্রস করছে, তখন আপনি আবার ১৫ টাকা বা ১৭ টাকার কাছাকাছি এসে আপনি স্টকটা আবার কিনতে পারতেন। এটা হচ্ছে ভলিউম প্লাস হচ্ছে টার্নওভারের যে সাইকেলের কথা আমরা বলার চেষ্টা করেছি, সেটা দিয়ে কিন্তু আপনি এটার মুভমেন্টটাকে অবশ্যই মেজার করতে পারা উচিত বলে আমি মনে করি।
একইভাবে সিনোবাংলা ৮ তারিখে প্রাইস ৬৪, ৯০ বা ৬৫ এবং পরবর্তীতে চলে এসছে কত টাকা? ৩৮ টাকা। সর্বনিম্ন যে ভলিউম আসছে। এবং আপনারা একটা বিষয় তো অনেক আগেই আমরা আলাপ করেছি। সাধারণত কোনো স্টকের RSI ৩০ এর নিচে খুব বেশি সময় থাকে না। এবং ওখানে এসেই দেখেন ওর সর্বনিম্ন প্রাইসটা। সুতরাং প্রত্যেকটা জিনিস আপনাকে মিলায়ে এবং আপনার অ্যানালাইসিস করে তারপরে স্টকের মুভমেন্টের বিবেচনা আপনাকে নিতে হবে। কেপিপিএল বন্ধ কোম্পানি। একসময় ডিএসসি প্রতিদিন সকালবেলা একটা মেসেজ দিত এই কোম্পানি বন্ধ। আমরা ওইটা নিয়ে চিন্তা যদি না করে শুধু টেকনিক্যালি যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, আপনারা দেখছেন এখানে ১৬ টাকা শেয়ারটা অনেক উপর থেকে পড়েছে, আপনারা দেখেছেন ৩৩ টাকা শেয়ারটা নামতে নামতে কোথায় এসছে ৮ টাকার কাছাকাছি এবং ওই দিন সর্বনিম্ন প্রাইস বা ওই দিন মার্কেটে সর্বনিম্ন ভলিউমও ছিল। এরপর আপনারা খেয়াল করেন মুভমেন্ট আসছে, আস্তে আস্তে ভলিউম বাড়া শুরু করছে। তার আগে প্রতিদিন হল্ট হতে হতে সে উপরের দিকে উঠেছে। এই ম্যাকডি ক্রস RSI 30 এর নিচে চলে আসা, সিগন্যাল লাইনগুলিকে ক্রস করে উপরে যাওয়া, 20 দিনের EMA ভলিউমটাকে ক্রস করে উপরে যাওয়া, সব কিছুই কিন্তু বলে দেয় শেয়ারের একটা মুভমেন্ট আসছে বা আসা উচিত। ঠিক তাই হয়েছে। এরপরে আমাদের ব্যাংকিং সেক্টরে ব্র্যাক ব্যাংক তার ফিনান্সিয়াল ডাটা, ফান্ডামেন্টাল ডাটা যথেষ্ট না, সবচেয়ে ভালো বললেও কম বলা হবে না, যথেষ্ট ভালো তার ফান্ডামেন্টাল অ্যাকাউন্টস, বিজনেস পলিসি। এরপরও যদি আমরা বলি সর্বোচ্চ টার্নওভার ছিল যেদিন 8ই সেপ্টেম্বর, ওর প্রাইস ছিল ৭৪ টাকা। নামতে নামতে ৩০০ কোটি টাকার কাছাকাছি যখন আসে তার প্রাইস চলে আসছে কত? ৬৫ টাকা। আমাদের মার্কেটে ভালো মন্দ শেয়ারের বিবেচনা করাটা বেশ টাফ। সুতরাং এই বিষয়ে আমার আপনার সবার মধ্যে একটা বিভেদ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, তাই নয় কি? আমার মতের সাথে আপনার মতামত মিলতে নাও পারে, কিন্তু আমরা বা আমি সবাই মিলে যে অ্যানালাইসিস করে যে জিনিসটাকে বলার চেষ্টা করি যে টার্ন ওভার সাইকেল ১২০০ কোটি টাকার উপরে গেলে আপনাকে লোভী হওয়া যাবে না। ওখান থেকে যখন টার্ন ওভার কমা শুরু করবে, ডিএসসিএক্স এর চার্ট যখন খারাপ হওয়া শুরু করবে, তখন আপনি সেল করবেন বা প্রফিট নেবেন। ওয়েট করতে থাকবেন যখন ৩০০ থেকে ৩৫০ কোটি বা ২৫০ থেকে বা ২৯০ আপনি সবসময় লোয়েস্টটা ধরতে পারবেন বলে বিবেচনা করা যাবে না, বিবেচ্য বলে হবেও না। আপনি ৩০০ কোটি টাকার কাছাকাছি, সে মেবি হতে পারে ২৯০ অথবা ৩৩০, এই জায়গায় যখন আসবে তখন আপনি আপনার মতো করে দেখে দেখে বাইয়ে যাবেন। এই পজিশনে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। ইন্ডেক্স আস্তে আস্তে অবশ্যই বাড়বে এখান থেকে। টার্নওভার মার্কেট খারাপ থাকলেও ৬০০ কোটি টাকায় যাবে, আপনি কিছু ব্যবসা করতে পারবেনই। কিন্তু ১২০০ থেকে ১৪০০ কোটি টাকায় যখন আপনি আওয়াজ শুনবেন, মার্কেটে বিভিন্ন সাইট থেকে মেসেজ আসা শুরু করবে, এবার টার্নওভার ৩,০০০ হবে, ৪,০০০ হবে, এই কথাগুলি কানে নিয়ে আপনাদের শুরুতে যে ডাটাটিকে দেখাচ্ছি সেই ডাটাটিকে নিয়ে আপনারা নিজের মতো করে বিশ্লেষণ করবেন। এটিও একটি ব্যবসা, এই ব্যবসা সফল হতে গেলে বিশ্লেষণের বাইরে যাওয়ার কোনোই সুযোগ নেই। আসেন সিটি ব্যাংক, যথেষ্ট ভালো ব্যাংক, বাংলাদেশের প্রথম সারির ব্যাংকের মধ্যে। ৮ই সেপ্টেম্বর প্রাইস দেখছেন ২৬ টাকা ৮০, কিন্তু ভলিউম কমা শুরু করেছে। সবাই ভালো ব্যাংক,
সবার কাছে ভালো ব্যাংক হিসেবে স্বীকৃত। লোয়েস্ট যে ভলিউম ছিল ১৩ তারিখে প্রায় চলে এসেছে কত? ২৩ টাকা ৪০ পয়সা। এটাই নিয়ম। মার্কেট যে নিয়মে চলবে আপনাকে আমাকে সেই নিয়মেই মেনে চলতে হবে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে ডেটাগুলি দিয়ে আপনাকে বিশ্লেষণ করেই নিতে হবে, না হলে ৯০%-এর দলেই আপনারা থেকে যাব। এখান থেকে যদি বেরোয় লাভ করতে চাই, এখান থেকে ব্যবসা করে যদি আপনি আপনার মতো করে চলতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই অ্যানালাইসিসগুলি শিখতে হবে, যেটার বাইরে যাওয়ার কোনোই সুযোগ নেই। এনবিএল ফান্ডামেন্টালি তার অবস্থা খুব খারাপ, ন্যাপ খারাপ, আপনারা দেখেছেন। এই শেয়ারটাও যখন ৮ই সেপ্টেম্বর ছিল ৩ টাকা ৬০ পয়সা, লোয়েস্ট ৩০০ টাকার কাছাকাছি যখন আসছে তখন আসছে ২ টাকা ২০ পয়সা। আপনি ২ টাকা ২০ পয়সা যে কিনতে পারবেন সেটা কখনোই আমি বলবো না, বাট আপনারা দেখছেন অ্যানালাইসিস করলে বা বিশ্লেষণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাকডি ক্রস করেছে, ভলিউম বাড়া শুরু করেছে, ২০ দিনে এখানে উপরে চলে গেছে, প্রাইস মুভমেন্ট হয়ে এই পয়েন্টটাই আপনাকে বলে দিচ্ছে যে সামনে প্রাইস একটা মুভমেন্টে আসবে হিস্টোগ্রামে বার, যেহেতু সবুজ হওয়া শুরু করেছে। আপনি দেখেন ২ টাকা ৫০ থেকে সে আবার অনেক উপরে উঠে গেছে। ৬০০ কোটি টাকা ৬৩৬ কোটি টাকা যেদিন ট্রেড হয়েছিল ততদিন তার অবস্থান ছিল এই জায়গায়, এখন আস্তে আস্তে কমছে। মার্কেট যখন দুর্বল থাকবে তখন আপনি টার্নওভার ধরবেন ৩০০ থেকে ৬০০। মার্কেট যখন আপ ট্রেন্ড হায়ার হাই ভাঙতে ভাঙতে সে উপরে উঠতেছে, তখন আপনার এক্সপেকটেশন থাকবে ১,০০০ থেকে ১,২০০। এই সামনের দিনগুলোতে আপনারা এইটার রেজাল্টটা আপনারা দেখবেন, আপনাদের মতো করে দেখে নিজের মতো করে সাজাই নেবেন। লাস্ট রূপালী লাইফ, এবারও মার্কেটে অনেক শব্দ, ২০০-২৫০ টাকা চলে যাবে, বাট আপনারা এখানে দেখছেন ৮ই অক্টোবর ১২৫, তার আগেই কিন্তু এই পজিশন থেকে এই পজিশনটা বিয়ারিশ ডাইভারজেন্স করেছে, খারাপ কাজ। এখানেই কিন্তু সিগন্যাল ছিল যে স্টকটি বিয়ারিশ ডাইভারজেন্স করেছে, সামনে আর মুভ করতে পারবে না। ভলিউমে এই দিন ছিল সর্বোচ্চ, আপনারা দেখেছেন। এই ভলিউম আমি রূপালী লাইফের কথা বলছি না, টোটাল মার্কেটে টার্নওভারের কথা বলছি। এখানে যদি সেল না করেন, এখানে যদি সেল না করেন, এখানে যদি সেল করেন, সর্বনিম্ন টার্নওভারে যখন আসছে তখন তার প্রাইস ১৩ নভেম্বর কত আসছে আপনারা দেখতে পাচ্ছেন, ক্লোজিং ৭৬ টাকার কাছাকাছি। তাহলে আপনি কেন বলবেন টেকনিক্যাল কাজ করে না? এতক্ষণ আমরা দেখছি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে আমাদেরকে মার্কেটের আগামী দিনে কি ঘটে তার একটা পূর্বাভাস দেয়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন টেকনিক্যাল অ্যানালাইসিস যদি প্রপারলি আমরা জানতে পারি তাহলে 70 থেকে 80% আমরা মার্কেটের সম্ভাবনাগুলিকে জাস্টিফাই করতে পারি, যদি আমরা সঠিকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্টগুলি প্লাস আদার্স যে ডেটাগুলি আছে, যেটাকে আমরা সবসময় জোর দেওয়ার চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই বুঝছেন, টার্নওভার, আমাদের মার্কেটের টোটাল যে টার্নওভার হচ্ছে ডেইলি, সেইগুলিকে বিবেচনা করে আনলে আমরা সঠিকভাবে ট্রেড নিতে পারি। আসুন এখন আমরা মার্কেটের বিভিন্ন রেগুলেটরি বডি থেকে বিভিন্ন সময় যে মেসেজগুলি আসে মার্কেট রিলেটেড, অর্থনীতি রিলেটেড, সেইগুলিকে আমরা কিভাবে বিবেচনায় নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৪ জুলাই ২০২৫ আমাদের বিসিকের কমিশনার স্যার বলেছিলেন
তাকে বলার তাকে ভিত্তি করেই মার্কেটে একটি বিভিন্ন পত্রিকায় নিউজ এসেছিল। দৈনিক বার্তা দেখছেন এখানে, এখানে ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস, যুগান্তর, অনেকগুলি দৈনিক পত্রিকায় প্রথম আলো সহ এই নিউজটি তখন করা হয়েছিল। ঠিক তার পরবর্তীতেই মার্কেটে একটি বড় ধরনের মুভমেন্ট এসেছিল, যা আপনারা দেখেছেন 8ই আগস্ট পর্যন্ত ছিল এবং অলমোস্ট প্রায় 1000 ইন্ডেক্সের মতো একটা মুভমেন্ট হয়েছিল। মার্কেটের নিম্নগামী এবং টার্নওভারের যখন 200 থেকে 300 বা 250 থেকে 300 অথবা 300 থেকে 350 এই যে রেঞ্জটাতে এসে যখন এই ধরনের পজিটিভ কোনো মেসেজ আসে বা দেয়া হয় বিভিন্ন সংস্থা থেকে, তখন আমাদের মার্কেটের একটা পজিটিভ মোমেন্টাম আসে। একইভাবে যদি আবার 1200 কোটি টাকার উপরে 1400 কোটি টাকা বা তারও উপরের দিকে এসে অনেক ধরনের পজিটিভ মেসেজ আসার পরেও কিন্তু মার্কেট পতনের শুরু হয়। এইগুলি আমরা বুঝবো কিভাবে? আপনারা সেই ক্ষেত্রে আপনাদেরকে বিবেচনা করতে হবে যে বিভিন্ন চার্ট প্যাটার্নগুলি কি বলছে। যেমন আমরা বলেছি বিয়ারিশ ডাইভারজেন্স যদি ক্রিয়েট করে হঠাৎ করে ভলিউম একটা লেভেলে এসে 1200 কোটি 1300 কোটি 1400 কোটি বা তারও উপরে এসে হঠাৎ করে যদি টার্নওভারগুলি ড্রাস্টিক্যালি পড়া শুরু করে, তখন আপনি বুঝে নেবেন মার্কেট থেকে এখন প্রফিট টেক করে আপনাকে কিছুটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ঠিক একইভাবে এই মুহূর্তে আপনারা দেখছেন যে 4 তারিখের দিকে একটা পজিটিভ মেসেজ আসলো, যেটাকে সবাই পজিটিভ নেওয়া শুরু করলো, চার্টেও পজিটিভ আসা তৈরি হলো। ঠিক তারপরে মুভমেন্ট আসলো এবং একইভাবে আবার 14ই সেপ্টেম্বর আপনারা এখানে দেখছেন মার্কেট একটা মেসেজ এসেছিল, যেটা পাবলিশ হয়েছিল অনেক পরে এসে, ট্যাক্স রিলেটেড। মার্কেটে যখন কোনো রেগুলেটরি বডি থেকে কোনো ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনটাকে আমরা ভালো বা মন্দ সেটা জাস্টিফিকেশন করব চার্টে। আপনারা দেখেছেন 8ই সেপ্টেম্বরের পর থেকে মার্কেটে টার্নওভার ড্রাস্টিক্যালি ফল করা শুরু করে, যেখানে বেয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়। মার্কেট কিন্তু ওখানে আর দাঁড়াতে পারেনি। তার মানে কি আপনি 8 তারিখে সেল না করেন, 9 তারিখে সেল না করেন বা 10 তারিখে সেল না করেন, আপনাকে 11 তারিখ 12 তারিখের দিকে কিন্তু ড্রাস্টিক্যালি ফল করা শুরু করেছে টার্নওভার। সুতরাং আপনার প্রফিট নিয়ে আপনাকে সেফ জোনে যেতে হবে। আপনারা আমার সাথে এটা দ্বিমত পোষণ করতে পারেন বা আপনাদের অনেকে আছেন দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করেছেন, বাট আমরা যারা ট্রেডার স্বল্প পুঁজিতে, তাদেরকে আমাদের মার্কেটের সাথেই বিহেভ করে আগাতে হবে, না হলে আমরা মার্কেটে টিকতে পারবো না। ইনভেস্টমেন্টের প্রকারভেদ থাকবেই, দ্বিমত থাকবেই, বাট আমি আমার জায়গা থেকে টার্নওভারের সাথে মেসেজগুলিকে আপনারা কিভাবে রিলেট করবেন সেই জায়গাগুলো আপনাদেরকে ধরাই দেওয়া বা বোঝানোর চেষ্টা করছি। আমার থিঙ্কিং ভুলও হতে পারে, আপনারা আপনাদের মতো করে মিলিয়ে দেখবেন। ঠিক 8ই সেপ্টেম্বরের পরবর্তীতে আস্তে আস্তে মার্কেট আসলো কি নেগেটিভ ধারা আসলো, মার্কেটের পতন শুরু হলো, টার্নওভার কমতে শুরু করলো। টার্নওভার যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, ঠিক ওই মুহূর্তে অনেকগুলি নেগেটিভ ইনফরমেশন আসতে থাকে, যতক্ষণ না পর্যন্ত 300 বা 350 কোটিতে আসা এসে পৌঁছায়। ঠিক তারই মধ্যে আপনারা একটা দেখতে পাচ্ছেন মার্জিন বিধিমালা 2025, যেটাকে নেগেটিভলি নেওয়া হয়েছে। হয়তো দূরবর্তী ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে যেটাকে বলি, এটার পজিটিভনেস আছে কি না আছে সেটা মার্কেটই বিবেচনা করবে। প্রথমত আমরা পেলাম ট্যাক্স সংক্রান্ত একটা ইস্যু, ঠিক তারপরে মার্জিন বিধিমালা, অলরেডি টার্নওভার নামতে নামতে 290 কোটি টাকার কাছাকাছি কিন্তু চলে এসছে, সময় নিয়েছে মাত্র 2 মাস। এই মুহূর্তে আপনাদের অনেক কিছুই মনে আসতে পারে, তার মধ্যে অন্যতম আমরা যারা টেকনিক্যাল জানি না আমাদের কি করা উচিত। আমি তো বেয়ারিশ ডাইভারজেন্স বুঝি না। সেক্ষেত্রে প্রথমত আপনারা যেটা করতে পারেন, আমি টার্নওভারের যে অ্যানালিসিসটা আপনাদেরকে দিয়েছি,
ডিএসইর ওয়েবসাইটে গিয়ে আপনারা এটাকে নামিয়ে আপনাদের মতো করে আপনারা আরো ডিটেলস দেখার চেষ্টা করবেন। ১৪০০ বা ১২০০ কোটির এই সময় এসে যখন টার্নওভার ফল শুরু করবে, তখন যদি আপনার 20% বা 30% লসও থাকে, তবুও আপনি আপনার এই জায়গাতে সেল করে নিয়ে আপনি যদি ওয়েট করেন ১ মাস বা ২ মাসের ভিতরে কিন্তু টার্নওভারটা আবার ২০০ থেকে ৩০০ কোটিতে চলে আসে। ২০০ তে না আসলেও ৩০০ কোটিতে এসে পৌঁছায়। আপনি যদি ওই জায়গায় আসার পরে স্টক বেছে বেছে যদি আবার যেই স্টকগুলি অতিরিক্ত পড়ছে অথবা যেই স্টকগুলির ফান্ডামেন্টাল অবস্থা ভালো আছে, আপনাকে তো অবশ্যই জানতে হবে কিছু না কিছু। হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অথবা টেকনিক্যাল অ্যানালাইসিস, তার মার্কেট ক্যাপিটালাইজেশন কি, অনেক কিছুই আছে যেটাকে বিবেচনায় নিয়েই কিন্তু এই মার্কেটে সফল হতে হবে। না হলে আমরাও কিন্তু 90% যারা সর্বদাই লস করছে সেই সারিতেই চলে যাব। আমরা যদি 10% লোক যারা প্রফিট করছে তাদের সাথে যেতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে জানতে হবে এবং শিখতে হবে। এটাও কিন্তু একটা বিজনেস। একটা সফল ব্যবসা করতে গেলে যেমন তার র মেটেরিয়ালস লাগে, মেশিনারিজ লাগে, ম্যানেজমেন্ট লাগে, এইগুলি কোথায় পাওয়া যায়, কিভাবে তৈরি করা যায়, সমস্ত প্রসেস জেনেই কিন্তু ব্যবসা করতে হয়। ঠিক এখানেও তাই। এখানে আপনি ব্যবসা করতে আসছেন, ব্যবসার প্রতিটা খুঁটিনাটি আপনাকে জানতে হবে। এর মধ্যে অন্যতম টেকনিক্যাল অ্যানালাইসিস, সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সাথে রেগুলেটরি বডির বিভিন্ন সময় যে ইনফরমেশনগুলি আসছে, সেই ইনফরমেশনগুলি কোথায় আসছে, কিভাবে আসছে, কোন সেশনে আসছে, প্রত্যেকটা জিনিস বিবেচনা করলেই আপনি সফল ট্রেডার হতে পারবেন। তাছাড়া কখনোই সফল ট্রেডার হওয়া সম্ভব না। আপনারা সচরাচর বলতেই পারেন, এই মার্কেটে যদি কোনো স্টকে মামু না থাকে বা গ্যামলার না থাকে, কথাগুলি বা স্মার্ট মানি না থাকে, আসলে সবার সাথে তাল না মিলিয়ে আপনি যদি স্মার্টলি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারেন, আপনি যদি মার্কেট ইনফরমেশনগুলিকে মার্কেটের রিলেটেডগুলিকে যদি আপনি মিলাই নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল ট্রেডার হতে পারবেন। ডাটাগুলিকে যদি অ্যানালাইসিস করতে পারেন, সব কিছুই কিন্তু অ্যাভেলেবিলিটি রয়েছে। আমি যে ডাটাগুলি দেখেছি আমি আপনাদের বলেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাইটে, এগুলি সব কিছুই দেয়া আছে। ঠিক এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে যদি সেটাকে আমরা বিবেচনায় আনি, তাহলে আপনারা দেখবেন ২৬শে নভেম্বর একটি পজিটিভ মেসেজ এসছে। পুঁজিবাজারে গতি আনতে আইসিবিকে ১,০০০ কোটি টাকা দিল সরকার। আপনাদেরকে যেটা বলেছিলাম প্রিভিয়াসলি হিস্ট্রিটাকেই প্রত্যেকটা সময় রিপিট হচ্ছে। আমি সেই কথাগুলিই বলার চেষ্টা করছি। আপনারা প্রিভিয়াস হিস্ট্রিগুলিকে মিলাই দেখবেন। যেমন আমি একটা দেখে এসছি, আবার এখন এসে পরবর্তী যে সাইকেলে মার্কেট সামনে মুভমেন্টে যেতে পারে তার একটা আলামত আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এরপরে খেয়াল করেন ৪ ডিসেম্বর চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি কমে ৫% নামতে পারে। ঠিক মার্কেটে যখন খুবই খারাপ অবস্থা, গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন ইন্ডেক্স অলরেডি ১৫০ ইন্ডেক্স এর মতো পড়ে গিয়েছে, টার্নওভারও অনেক কমে গিয়েছে। ঠিক ওই মুহূর্তেই কিন্তু এই মেসেজটি মার্কেটে এসছে। এইসব বিষয়গুলিকে আপনাদেরকে কোরিলেটেড করতে হবে, কোরিলেশন তৈরি করতে হবে। একমাত্র তখনই সম্ভব সফল হওয়া। এই ইনফরমেশনই বলে দিচ্ছে মূল্যস্ফীতি কি। আপনারা জানেন মূল্যস্ফীতি কমলেই ব্যাংক রেট যেটাকে বলা হয় সেটাকে কমিয়ে নিয়ে আসা হয়, যা মার্কেটের জন্য পজিটিভ ভাবেই ধরা হয়। খুব সংক্ষিপ্তভাবে মূল্যস্ফীতি কমার সুবিধা ক্যাপিটাল মার্কেটে পায়। সুতরাং আমরা অপেক্ষা করি। একই সাথে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সবার মধ্যে, বাট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্ট করেই কয়েকটা দিন ধরে বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। নির্বাচন কমিশনের মহোদয় বলেছেন। আমরা আশা করছি এই সপ্তাহ আগামী সপ্তাহের ভিতরে
নির্বাচনী তফসিল ডিক্লেয়ার চলে আসবে। সেই ক্ষেত্রে মার্কেট গতিশীল, পজিটিভভাবে গতিশীল হবে বলেই আমরা আশা করি। শুধু তাই না, প্রিভিয়াস হিস্ট্রিগুলি বলছে জানুয়ারি পর্যন্ত, ডিসেম্বর এবং জানুয়ারিতে মার্কেট তুলনামূলকভাবে ভালো থাকে। আজকে আমরা এ পর্যন্তই। আগামী সেশনে, চতুর্থ পর্বে আমরা বছরের কোন সময়ে মার্কেট ভালো থাকে, কেন থাকে ওই সময়ে, এবং একই সাথে কোন সময়ে খারাপ থাকে এবং কেন থাকে, এইগুলি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, মার্কেট সামনের দিনগুলোতে ভালো হোক, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।